হাইটেক সিকিউরিটি, লেজার প্রোটেকশন আর পৃথিবীর সেরা ফায়ারওয়াল সব ভেঙে চুরমার। মাত্র ২০ মিনিটে উধাও হয়ে গেল একটা আস্ত ব্যাংকের ৫০০ কোটি টাকা। পুরো আইটি টিম যখন পরাজয় স্বীকার করে নিয়েছে, ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো এক টোকাই ছেলে। ম্যাডাম, আপনাদের টাকা তো চুরি হয়নি, ওটা তো ব্যাংকের ভেতরেই লুকিয়ে আছে। কি বললি রে টোকাই? আমরা গত ১০ দিন ধরে জান লড়িয়েও যেখানে টাকার হদিশ পাচ্ছি না, সেখানে তুই ডাস্টবিন থেকে উঠে এসে আমাদের জ্ঞান দিচ্ছিস? নিজের চেহারা আয়নায় দেখেছিস? যা এখান থেকে, ময়লার ভাগাড়ে গিয়ে বোতল কুড়োগে। আর মাত্র ৩ ঘন্টা ম্যাডাম, তারপর এই ৫০০ কোটি টাকা চিরতরে গায়েব হয়ে যাবে। কেউ আর ছোঁয়া তো দূর, দেখার সুযোগও পাবে না। ছেলেটির এই কথা শুনে ব্যাংকের অফিসাররা তাকে পাগল ভেবে হো হো করে হেসেছিল, কিন্তু কেউ জানত না পরের কয়েক মিনিটে এই টোকাই ছেলেটি এমন এক সাইবার ঝড়ের সংকেত দিতে যাচ্ছে যা ওই ব্যাংকের ভিত নাড়িয়ে দেবে। সকাল ঠিক ৭টা। শহরটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু কালিন্দী মোড়ে ময়লার গন্ধ আর বাঁশের শোরগোল আগে থেকেই হাজির ছিল। সেখানেই ফুটপাথের ধারে একটা ছেঁড়া বস্তা নিয়ে ১২ বছরের আকাশ ঝুঁকে কাজ করছিল। সে প্লাস্টিকের বোতল আর টুঁটিফাটা তার কুড়োচ্ছিল। তার হাতে জমে থাকা ময়লাগুলো যেন স্থায়ী হয়ে গেছে। মনে হয় কেউ যেন তার গায়ে উপেক্ষিত হওয়ার সিল মেরে দিয়েছে। আকাশ কথা কম বলতো। লোকে ভাবত সে ভীতু অথবা বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু আসল সত্যিটা ছিল এই যে সে শুনত খুব বেশি। মানুষের কথাবার্তা, যান্ত্রিক আওয়াজ সবই সে মন দিয়ে শুনত। মানুষ যখন কথা বলতো সে শব্দ ধরত, আর যখন মেশিন চলত সে তার ছন্দ বা প্যাটার্ন ধরার চেষ্টা করত। ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল শহরের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক, কাঁচের তৈরি এক বিশাল উঁচু ইমারত। রোজ সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা মানুষজন নামত আর মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে ঢুকে যেত। আকাশকে ভেতরে যাওয়ার অনুমতি কখনো দেওয়া হয়নি। দারোয়ান প্রতিবার একটাই কথা বলতো, পালা এখান থেকে। আকাশ মৃদু হাসত আর আবারও ময়লার স্তূপে ঝুঁকে পড়ত। সেই ব্যাংকের দেওয়াল ঘেঁষেই ছিল একটা পুরনো ট্রান্সফরমার বক্স। আকাশ প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত। সেখান থেকে এক অদ্ভুত গো গো শব্দ তার কানে আসত। বাকিদের কাছে ওটা নিছক শোরগোল ছিল, কিন্তু আকাশের কাছে ছিল এক রহস্যময় ভাষা। সেদিন দুপুরে পরিবেশটা হঠাৎ বদলে গেল। ব্যাংকের ভেতরে হুলুস্থুল পড়ে গেছে। কর্মচারীরা সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। একের পর এক ফোন বাজতে শুরু করল। ওপরতলার বোর্ডরুমে চিৎকার শোনা গেল, ৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। এটা কোনো গুজব ছিল না। ব্যাংকের মেইন সার্ভার থেকে ৫০০ কোটি টাকা অনলাইন ট্রান্সফার হয়ে গেছে। টাকাটা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে নেই, এমনকি কোনো বিদেশি ব্যাংকেও নেই। সিস্টেম থেকে পিছলে টাকাটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আইটি টিম তড়িঘড়ি কাজে নামল। সার্ভার লগ খোলা হলো, ফায়ারওয়াল চেক করা হলো, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডাকা হলো, পুলিশকেও জানানো হলো। প্রতি মুহূর্তের সাথে ব্যাংকের সম্মান ডুবছিল। বাইরে ফুটপাথে বসে আকাশ এসবই দেখছিল। তার কাছে কিছু একটা অদ্ভুত ঠেকল। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের শব্দটা বদলে গেছে। সেটা আর আগের ছন্দে চলছে না। মাঝে মাঝে একটা হালকা বিরতি ছিল, ঠিক যেন কেউ দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। আকাশ উঠে দাঁড়ালো, বস্তাটা নিচে রেখে দেওয়ালের কাছে কান পাতল। তার চোখ সরু হয়ে এলো। সে বিড়বিড় করে বলল, এটা চুরি নয়, এটা রুট রিডিরেকশন। আকাশের মনে পড়ে গেল তার মায়ের মুখ। মা এই ব্যাংকেই ক্লিনার ছিলেন। এক রাতে দুর্ঘটনায় তিনি মারা যান। তারপর থেকে আকাশ রাস্তায় চলে আসে। মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল, আর তাতে কিছু নোটস। সেখানে নম্বর নয়, বরং ছিল কিছু প্যাটার্ন। আকাশ প্রতিদিন যন্ত্রপাতির শব্দ শুনে নতুন নতুন জিনিস শিখত এবং সেই কাগজে আঁকিবুকি কাটত। ব্যাংকের ভেতরে আতঙ্ক বাড়ছে। বাইরে দাঁড়িয়ে আছে এক টোকাই ছেলে, যার চোখ কাচের দেওয়াল ভেদ করে সার্ভার রুমের ভেতরে যেন সব দেখতে পাচ্ছিল। আকাশ লম্বা শ্বাস নিল। এখন না বললে টাকাটা চিরতরে চলে যাবে, নিজের মনেই বলল। বস্তাটা হাতে নিয়ে এসে ব্যাংকের মেইন গেটের দিকে এগোলো। দারোয়ান তাকে দেখেই লাঠি উঁচিয়ে বলল, বলেছিলাম না এখানে আসবি না। আকাশ থামল না। সে জীবনে প্রথমবার দারোয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, সাহেব, যে টাকাটা গেছে ওটা এখনো এই ব্যাংকেই আছে। দারোয়ান হেসে উঠল, কিন্তু ভেতরে কোথাও একটা অ্যালার্ম আরও তীব্র হয়ে বাজতে শুরু করল। গল্পের শুরুটা ঠিক এখান থেকে। দারোয়ানের হাসি তখনও শেষ হয়নি। এমন সময় ভেতর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। নীল রঙের শাড়ি,
গলায় আইডি কার্ড আর চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা। গত 20 মিনিট ধরে আইটি টিম আর হেড অফিসের চাপে নাজেহাল হচ্ছিলেন তিনি। তার নজর আকাশের ওপর পড়ল। কি বললে তুমি? তার কণ্ঠস্বর কঠিন হলেও চোখের ক্লান্তি লুকিয়ে রাখা যাচ্ছিল না। দারোয়ান তড়িঘড়ি বলল, ম্যাডাম ও তো টোকাই, ও মিথ্যে বলছে। আকাশ মাথা নিচু করল। তারপর ধীর গলায় বলল, ম্যাডাম টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজে পথ বদলেছে। এখনই কিছু না করলে 3 ঘন্টা পর টাকাটা নিজে থেকেই মুছে যাবে। কথাটা শুনেই রাধিকার বুক ধক করে উঠল। তুমি কি করে জানলে? না ভেবেই প্রশ্নটা করে ফেললেন তিনি। আকাশ ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করল। আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান প্রতি 30 সেকেন্ডে একবার করে থেমে যাচ্ছে। লোড যখন ইচ্ছে করে ঘুরিয়ে দেওয়া হয় তখনই এমনটা হয়। এটা চুরি নয়, এটা একটা ট্র্যাপ। কথাগুলো বলার সময় সে একটুও ঘাবড়াচ্ছিল না। রাধিকা এক পলক ভাবলেন। ভেতরে আইটি হেড চিৎকার করছে যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না, পুলিশ পথে আছে, মিডিয়াও জেনে যাবে যে কোনো সময়। তিনি দারোয়ানের দিকে তাকিয়ে বললেন, ওকে ভেতরে আসতে দাও। দারোয়ান অবাক হয়ে বলল, ম্যাডাম এ তো। রাধিকা ধমক দিয়ে বললেন, আমি বললাম ওকে ভেতরে আসতে দাও। আকাশ প্রথমবার ব্যাংকের ভেতরে পা রাখল। এসির ঠান্ডা বাতাসে সে শিউরে উঠল। মেঝেটা এতটাই চকচকে ছিল যে তাতে নিজের ময়লা মুখটা দেখে সে একটু কুঁকড়ে গেল। মানুষ তাকে অদ্ভুত চোখে দেখছিল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, এই বাচ্চা ছেলেটা আবার কি করবে? আকাশের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। রাধিকা তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন। সেখানে 5 জন লোক ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন। স্ক্রিনে লাল রঙের লাইন আর নম্বর ছুটে বেড়াচ্ছিল। আইটি হেড বিরক্ত হয়ে বললেন, ম্যাডাম এখন সময় নেই, এসব ইয়ার্কির জায়গা নয়। আকাশ স্ক্রিনের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলল, আপনারা ভুল জায়গায় খুঁজছেন, আসল পথটা আড়ালে রাখা হয়েছে। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এই বাচ্চা আমাদের শেখাবে? কেউ একজন টিপ্পনি কাটল। আকাশ এগিয়ে গেল। সে স্ক্রিনের কোনায় একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এই দেখুন, প্রতিবার ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখলেন। তার মুখের ভাব বদলে গেল। এটা তো অসম্ভব। আকাশ প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল। অসম্ভব নয় স্যার, যিনি এটা করেছেন তিনি টাকা চুরি করেননি, তিনি ব্যাংককে নিজের সাথে লড়াই করতে বাধ্য করেছেন। রাধিকার গলা কেঁপে উঠল। তাহলে টাকাটা কি ফেরত পাওয়া সম্ভব? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, সম্ভব, তবে দেরি হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। ঘড়ির টিকটিক শব্দ যেন আরও তীব্র হলো। আকাশ বলল, আমার একটা কম্পিউটার চাই, ইন্টারনেট লাগবে না, শুধু লোকাল অ্যাক্সেস দিলেই হবে। কেউ আর আপত্তি করল না। ব্যাংকের সবথেকে বড় সংকটে সবাই এখন এক টোকাই ছেলের দিকে তাকিয়ে আছে। এসির ঠান্ডায় সবাই যখন আকাশকে দেখছিল, আকাশ কিন্তু বসেনি, দাঁড়িয়েই ছিল। আইটি হেড দ্বিধা কাটিয়ে একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিলেন। এটা লোকাল মেশিন, নেটওয়ার্ক থেকে আলাদা করা, কিছু ভুল হলে ক্ষতি নেই। আকাশ বলল, যা ক্ষতি হওয়ার তা আগেই হয়ে গেছে। কিবোর্ডটা সে এমনভাবে ছুঁল যেন কোনো পুরনো বন্ধু। তার আঙুলগুলো নোংরা ছিল ঠিকই, কিন্তু তাতে দ্বিধা ছিল না। স্ক্রিনে একটা ব্ল্যাক উইন্ডো খুলল। রাধিকা ঘড়ি দেখে বললেন, আকাশ, সময় খুব কম। আকাশ টাইপ করতে শুরু করল। কোনো তাড়াহুড়ো বা লোক দেখানো ভাবছিল না। প্রতিটি কমান্ড এমনভাবে দিচ্ছিল যেন সে এটা আগে অনেকবার করেছে। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ ফুটে উঠল। এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ম্যাপ নয়, বরং ডেটা চলাচলের একটা নকশা। আকাশ একটা জায়গায় আঙুল রেখে বলল, এখানেই টাকাটা আটকে আছে। আইটি হেড অবাক হয়ে বললেন, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্ট নেই। আকাশ তার দিকে তাকিয়ে বলল, কারণ এটা কোনো অ্যাকাউন্ট নয়, এটা একটা খালি ঘর। সিস্টেম নিজেই এটা তৈরি করেছে। রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সিস্টেম নিজে? আকাশ বুঝিয়ে বলল, যখন কেউ সিস্টেমের একদম গভীরে পৌঁছানোর চেষ্টা করে তখন পুরনো কোর একটা ভুয়া পথ তৈরি করে দেয়। টাকা সেখানে গিয়ে আটকা পড়ে। বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে, কিন্তু আসলে সিস্টেম নিজেই ওটা লুকিয়ে রাখে। আইটি হেড নিচু গলায় বললেন, কিন্তু এমন কোনো ফিচারের কথা তো কোথাও লেখা নেই। আকাশ একটু হাসল, কারণ এটা কোনো ফিচার নয়, এটা মেশিনের ভয়। সে পরবর্তী কমান্ড দিতেই স্ক্রিনে লাল সতর্কতা ফুটে উঠল, ডেটা কোল্যাপসড ইন 17 মিনিটস। রাধিকার হাত কাঁপতে শুরু করল। এর মানে যদি এই ঘরটা ভেঙে পড়ে তবে টাকাটা আর কারো থাকবে না, চোরেরও না, ব্যাংকেরও না। ঘরের ভেতর উত্তেজনা বেড়ে গেল। আকাশ চোখ বন্ধ করল। তার মনে পড়ে গেল সেই পুরনো মোবাইল আর মায়ের কথা। আকাশ টাইপ করল। স্ক্রিনে একটা নতুন উইন্ডো খুলল। আইটি হেড ফিসফিসিয়ে বললেন,
এটা তো রিভার্স ট্র্যাক। আকাশ বলল, হ্যাঁ, এবার টাকাটা সেই পথেই ফিরে আসবে যে পথে ভয় ঢুকেছিল। বাইরে মিডিয়ার ভিড় বাড়ছে। রাধিকা আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, যদি এটা ভুল দিকে চলে যায় তবে সিস্টেম চিরতরে লক হয়ে যাবে। আকাশ স্ক্রিন থেকে চোখ না নড়িয়েই বলল, ওটা আগেই লক হয়ে আছে ম্যাডাম, তফাৎ শুধু এই যে এখন ওটা শান্ত হয়ে আছে। আইটি হেড আকাশের পাশে বসে জিজ্ঞেস করলেন, তুমি এত কিছু শিখলে কোত্থেকে? আকাশ প্রথমবার সত্যিটা বলল, আমি মেশিনের সান্নিধ্যেই বড় হয়েছি। মা যখন বেঁচে ছিলেন তিনি এখানে রাতের শিফটে সাফাইয়ের কাজ করতেন। আমি বাইরে বসে থাকতাম। সার্ভার রুমের আওয়াজগুলো আমার কাছে কথার মতো মনে হতো। কেউ কিছু বলল না। হঠাৎ স্ক্রিনে একটা মেসেজ এলো, অথরাইজেশন রিকোয়ার্ড। আকাশ মাথা নেড়ে বলল, ম্যাডাম, সিস্টেম আপনার ওপর ভরসা করছে না। রাধিকা জিজ্ঞেস করলেন, এখন উপায়? আকাশ তার পকেট থেকে সেই দুমড়ানো মোচড়ানো কাগজটা বের করল। আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে যে এটা কাদের জন্য তৈরি করা হয়েছিল। সে একটা কোড দিল। এটা কোনো পাসওয়ার্ড ছিল না, ছিল সময় আর ট্রানজ্যাকশনের এক অদ্ভুত ক্রম। সেই ক্রম যে ক্রমে ব্যাংক প্রতিদিন ছোট ছোট আমানতকারীদের অগ্রাধিকার দিত। স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট ট্রানজ্যাকশন ভেসে উঠল। 10 টাকা, 50 টাকা, 200 টাকা। আকাশ শান্ত স্বরে বলল, মেশিন প্যাটার্নের উপর চলে, আর সবথেকে খাঁটি প্যাটার্ন হল গরিব মানুষের টাকা। স্ক্রিনে সতর্কতা বদলে গিয়ে দেখালো, ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং। হাতে মাত্র 7 মিনিট। ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা মৃদু বিপ শব্দ হলো। ডেটা ফ্লো রিভার্স হতে শুরু করেছে। 10 কোটি, 25 কোটি, 68 কোটি। কিন্তু তখনই স্ক্রিনটা আবার লাল হয়ে গেল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড। আকাশ থেমে গেল। সে বলল, যিনি এটা করেছেন তিনি এখন টের পেয়ে গেছেন। রাধিকা জিজ্ঞেস করলেন, কে? আকাশ মাথা নিচু করে বলল, বাইরের কেউ নয় ম্যাডাম, আপনার নিজের কেউ। স্ক্রিনে একটা ইউজার আইডি ভেসে উঠল। আইটি হেডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা তো আমাদের নিজেদের নেটওয়ার্ক থেকে। বাকি আছে মাত্র 4 মিনিট। আকাশ বলল, টাকা ফেরাতে হলে আমাকে 30 সেকেন্ডের জন্য পুরো সিস্টেম বন্ধ করতে হবে। রাধিকা এক মুহূর্ত ভেবেই বললেন, করো। আকাশ এন্টার টিপল। সারা ব্যাংকের আলো নিভে গেল। কম্পিউটার, এটিএম সব স্তব্ধ। বাইরে হইচই শুরু হলো। ঘুটঘুটে অন্ধকারে 3 সেকেন্ড পার হতেই একে একে সব সিস্টেম আবার চালু হলো। এবার টাকাগুলো সঠিক অ্যাকাউন্টে ফিরতে শুরু করল। 100 কোটি, 250 কোটি, 400 কোটি, আর সবশেষে 500 কোটি। রিকনসাইল্ড। ঘরে কেউ হাততালি দিল না। সবাই স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে চেয়ার থেকে নেমে এলো শান্তভাবে। চুরির কিনারা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, আকাশ আসলে কে ছিল? রাধিকা বললেন, আকাশ, তুমি ব্যাংকটাকে বাঁচিয়ে দিলে। আকাশ কোনো জবাব দিল না। সে লগ ফাইলটা খুলে দেখালো। চোর আর কেউ নন, ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টর নিজেই। তিনি ধরা পড়ে গেলেন। আকাশ যাওয়ার জন্য দরজার দিকে এগোলো। রাধিকা তাকে থামিয়ে বললেন, আকাশ, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে পুরস্কার দেওয়া হবে, পড়াশোনার ব্যবস্থা করা হবে। আকাশ একটু হেসে বলল, যদি সত্যি কিছু দিতে চান তবে বাইরে ওই যে বাচ্চারা ময়লা কুড়োয় তাদের জন্য একটা ব্যবস্থা করুন। এমন একটা ব্যবস্থা যেখানে তাদের উপেক্ষা করা হবে না। আকাশ বেরিয়ে গেল। 500 কোটি টাকা ব্যাংকে ফেরত আসলেও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলো। সবাই জানতে চাইও, এই ছেলেটা কে, কেন তাকে আগে সুযোগ দেওয়া হয়নি। পরদিন সকালে ব্যাংকের বাইরে একটা বড় পোস্টার পড়ল, যদি আপনি আকাশকে চেনেন তবে আমরা তার সাথে দেখা করতে চাই। সেই সকালে আকাশ ট্রান্সফরমার বক্সের পাশেই বসেছিল। সে পোস্টারটা দেখল, পড়ল, তারপর নজর সরিয়ে নিল। তার জন্য পোস্টারটা নতুন ছিল না, নতুন ছিল মানুষের দৃষ্টিভঙ্গি। দুপুরবেলা পৌরসভার কর্মকর্তা থেকে শুরু করে স্কুলের ভ্যান আর শিক্ষা বিভাগের লোকজন হাজির হলো। সবাই একই কথা বলছিল, তোমার পড়াশোনা উচিত, তোমার এখান থেকে বেরোনো উচিত। আকাশ প্রথমবার পাল্টা প্রশ্ন করল, পড়াশোনার পর কি সবাই আমার কথা শুনবে? কেউ জবাব দিতে পারল না। বিকেলে রাধিকা নিজে এলেন। আজ তার পরনে দামি শাড়ি নেই, নেই কোনো পদের গাম্ভীর্য। তিনি সাধারণ একজন মানুষের মতো আকাশের পাশে বসে সেই শুকনো রুটি ভাগ করে খেলেন। তিনি বললেন, আমি তোমার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসিনি আকাশ, শুধু জানতে এসেছি তুমি আসলে কি চাও। আকাশ ভেবে বলল, আমি চাই সিস্টেম যেন আগে প্রশ্ন করে তারপর বিচার করে। রাধিকা মাথা নাড়লেন। সেই দিন থেকেই এক বড় পরিবর্তন শুরু হলো। ব্যাংক একটা ছোট প্রোগ্রাম চালু করল। নাম বড় ছিল না, কিন্তু প্রভাব বিশাল ছিল। রাস্তার শিশুদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো। তাদের তাড়িয়ে দেওয়া হলো না, তাদের কথা শোনা হলো। আকাশ সেখানে রোজ আসে। এখন আর ছেঁড়া বস্তা নয়, বরং খাতা কলম নিয়ে। শহর তার নামটা এখন ঠিকমতো বলতে শিখেছে, আকাশ।
উপেক্ষিত টোকাই নয়, আজ সে এক অপরিহার্য প্রতিভা।